গত বছরের এই হত্যাযজ্ঞ এখনও বাংলাদেশের তরুণদের মনে তীব্র ক্ষতের মতো বেঁচে আছে। অনেকেই তাদের বন্ধুদের প্রকাশ্যে গুলিবিদ্ধ হতে দেখেছেন। শুধুমাত্র ন্যায্যতা, মর্যাদা এবং গণতান্ত্রিক জবাবদিহিতা দাবি করাই তাদের গুলি করা হয়েছে। এমনকি যখন এই গোপন রেকর্ডিংগুলো আন্তর্জাতিক মহলে সাড়া ফেলছে, তখনও হাসিনার দল দাবির পক্ষে অটল। তাদের ভাষায় এসব পদক্ষেপ উপযুক্ত ও সৎ নিয়তে নেওয়া হয়েছিল। কিন্তু প্রমাণগুলো ভিন্ন কথা বলছে। মারুতিক অস্ত্র হাতে পুলিশ বাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর আধা ঘন্টারও বেশি সময় ধরে গুলি চালায়। ফরেন্সিক ভয়েস ম্যাচিংয়ে শেখ হাসিনার কণ্ঠ শনাক্ত হয়, যেখান থেকে নির্দেশ এসেছে। সরকারের নজরদারি কাঠামো ব্যবহার করে বিরোধীদের গতিবিধি মনিটর ও দমন করা হয়েছে। এই ঘটনার প্রভাব শুধুমাত্র বাংলাদেশের ভিতরেই সীমাবদ্ধ নয়, এটি প্রতিবেশী গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এক তীব্র প্রশ্ন তুলে। একটি শক্তিশালী প্রতিষ্ঠিত সরকার যদি নিজ দেশের জনগণের ওপর এভাবে সহিংসতা চালায়, তাহলে বিশ্ব কী ভূমিকা পালন করবে? এই সংকটে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও এখনও সুস্পষ্ট আশার আলো দেখা যাচ্ছে না। বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক পুনরুদ্ধার কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়েই সীমাবদ্ধ নয়, বরং এ দেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত বর্বরতার একটা জাতীয় বিচারের মধ্যে দিয়েও তা নির্ধারিত হবে। এই বিচার প্রতিশোধের জন্য নয়, বরং নিশ্চিত করার জন্য যে ভবিষ্যতে আর কোনো জনপ্রিয় বা উত্তরাধিকারী নেত্রী ক্ষমতার অপব্যবহার করতে না পারেন। ঢাকা শহরে যখন ইতিহাস রচিত হচ্ছে, তখন গোটা অঞ্চলকে সতর্কভাবে তা পর্যবেক্ষণ করতে হবে। কারণ স্থিতিশীলতা ও উন্নয়নের যতই কথা বলা হোক, একটি রাষ্ট্র কতটা গণতান্ত্রিক তার প্রকৃত মাপকাঠি হল সাধারণ মানুষ যখন প্রতিবাদ করে, তখন সরকার তাদের প্রতি কেমন আচরণ করে। সেই পরীক্ষায় শেখ হাসিনা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছেন।